বিরতির পর আবারও ফিরে এলাম ট্রাইব টিভি বাংলার বাজেট 2025 শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ভাস্কর, আর আমার সঙ্গে স্টুডিওতে এ মুহূর্তে যোগ দিয়েছেন দুই নতুন অতিথি। তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দিই। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। ট্রাইব টিভি বাংলার স্টুডিওতে সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সায়ন্তন মুখার্জি। সায়ন্তন, আপনাকেও স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলার এই বিশেষ অনুষ্ঠানে। দেখুন, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাজেট পেশ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং একই সঙ্গে একটানা অষ্টমবার বাজেট পেশ করে এক অনন্য নজিরও তৈরি করেছেন। এবার চলে আসি সরাসরি বাজেটের কথায়। বাজেট নিয়ে মানুষের যে আশা প্রত্যাশা ছিল, প্রত্যেকবারই সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলি, তারাও তাদের প্রতিক্রিয়া জানান। আশা তো প্রচুর, কিন্তু মেটে কতখানি, বাংলা কতখানি পেল, বাংলার প্রাপ্যের ভাণ্ডার কতখানি পূর্ণ হলো। আগে থেকে আমরা বহুবার শুনেছি যে কেন্দ্রীয় অসহযোগিতার কথা, শুনেছি কেন্দ্রের কাছে বকেয়ার কথা। 1,71,000 কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। এই বাজেট থেকে আমরা এমন কোনো আশা রাজ্যের জন্য, আমাদের বাংলার জন্য দেখতে পাচ্ছি কিনা, আমরা এই বিষয়েই আলোচনা করব। কর পরিকাঠামো পুনর্বিন্যাস এ নিয়ে আর এই সেগমেন্টে আমরা আলোচনা করছি না, কারণ ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। তবু আপনাদের আরেকবার জানিয়ে দিই যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর লাগবে না, এমনটা ঘোষণা করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ঘোষণা করেছেন। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জীবনদায়ী 36টি ওষুধ থেকে শুল্ক উঠে গিয়েছে। 2025 অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 4.8%। নতুন আয়কর বিল আগামী সপ্তাহে পেশ করা হবে। জল জীবন মিশন প্রকল্প 2028 সাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা। আর এবার চলে আসি সরাসরি বিশ্লেষণে। আমি বিশ্বজিৎ দাস, তার কাছেই যাব, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ বাবু, বাজেট একটা সেন্টেন্সে আপনার কাছে জানতে চাইছি, বাজেট জনসাধারণের জন্য কতখানি? এই বাজেট জনপ্রিয় বাজেট, ভোটমুখী বাজেট, মধ্যবিত্তের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার বাজেট। জোটমুখী কি? জোটমুখী তো অবশ্যই। সামনে বিহারের ভোট, সামনে দিল্লির ভোট। সুতরাং এই দিল্লির ভোট এবং বিহারের ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা জনমোহিনী বাজেট তৈরি করার প্রয়োজন ছিল। দেখুন, আপনি একটু আগে বললেন, আমরা বারবার আলোচনা করছিলাম যে আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। আপনি বলুন তো, ভারতবর্ষে কত পার্সেন্ট মানুষ 12 লক্ষ টাকা ইনকাম করে? আর যারা ইনকাম করে তাদের কত পার্সেন্ট মানুষ ট্যাক্স দেয়? আসলে এই ভারতবর্ষের মধ্যবিত্তের ছবিটা যদি দেখা যায়, তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা দিয়ে থাকেন, তারাই অর্থনীতির একটা চালিকা শক্তি। সারা ভারতবর্ষে এই বাজেট কি দিশা দেখাতে পেরেছে আমাদের যে নতুন করে চাকরির সম্ভাবনা? আপনি ভাবুন, তরুণ প্রজন্মের কথা। আমরা ইয়াঙ্গিস্তান বলছি ভারতবর্ষকে। যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে ভারতবর্ষের যে সরকার এসছে, মোদী সরকার, তারা স্বপ্ন দেখিয়েছিল যে কর্মসংস্থান হবে বছরে 2 কোটি। কোথায় কর্মসংস্থান? বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি ছাড়া কখনোই কর্মসংস্থান হতে পারে না। যদিও কালকে বলেছিলেন এআই টেকনোলজির কথা, তাকে গুরুত্ব দেওয়ার কথা। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেট যে ঘোষণা করা হলো, সেই দিক থেকে তো কোনো আশাব্যঞ্জক কোনো ছবি নেই কর্মসংস্থানের ক্ষেত্রে। তাহলে যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে দিশা দেখাবে কারা? আপনি ভাবুন তো, কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেলফ রিলায়েন্সের কথা বলেছেন। মোদী সাহেব এসে আত্মনির্ভর ভারতের কথা বলেছেন। কোথায় আত্মনির্ভর ভারত? আমরা গতকালই বাজেটের সময়, মানে বাজেটের যে রিপোর্ট, তার আগে বিশ্বজিৎ বাবু, এক্ষেত্রে ক্ষুদ্র লঘু শিল্প, মাঝারি শিল্প, এমএসএমইর কথা বলছেন। হ্যাঁ, এই দিকটায় কি কোনো নজর নেই বলছেন কেন্দ্র সরকারের? একেবারে মাধ্যমে একেবারে নেই। কেন নেই আমি বলছি। এই যে আপনি একটা খুব সুন্দর পয়েন্ট তুললেন, এই যে এমএসএমইর ক্ষেত্রে যে বিনিয়োগ, এমএসএমইর ক্ষেত্রে যে কর্মসংস্থান, সেটা কিন্তু অসংগঠিত ক্ষেত্রে। আপনাকে এটা বুঝতে হবে, কর্মসংস্থান অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রে।
তাহলে সংগঠিত ক্ষেত্রে কোথায় কোথায় চাকরির সুযোগ হলো আর অসংগঠিত ক্ষেত্রে কোথায় সুযোগ হলো? এই যে স্বনির্ভরতার কথা বলছি, কেন এই স্বনির্ভরতা তো অসংগঠিত ক্ষেত্রে চাকরির সুযোগ করে দেবে। আজকে আমরা কেন্দ্রীয় বঞ্চনার কথা কেন বলবো না? ভারত, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিল্প নেই, শিল্প তৈরি হয়নি, তাহলে আমাদের ভরসা কি আছে নিম্নবিত্তের? 100 দিনের কাজ, মনরেগা। এই 100 দিনের কাজ এবং মনরেগার টাকা আটকে রাখছে। কেন আটকে রাখছে? তার মানে এই যে প্রান্তিক মানুষ, আপনি দেখেছেন নির্বাচনের আগে বারবার মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বলেছেন যে 100 দিনের কাজের টাকা বা কেন্দ্রীয় বঞ্চনা, তারা টাকা দিচ্ছে না। আজকে তো এই প্রশ্ন উঠছে, আমরা কালকে বলছিলাম পিএলআই স্কিম, অর্থাৎ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম। এখানে কি বলছে? পারফরমেন্স বেসড ইনসেন্টিভ স্কিমের কথা। অর্থাৎ এইটা যদি চালু করা যেত, যে সেক্টরগুলোতে চালু করা যেত, প্রোডাকশন বাড়তো। এই প্রোডাকশন বাড়লে কি হবে? আমরা আমদানি করছি যেটা, সেই আমদানি নির্ভরতা কমতো এবং ভারতবর্ষকে গ্লোবাল হাব তৈরি করার একটা কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনি যে দিকটার দিকে দিকপাত করতে চাইছেন, আমার মনে হয় যে লেবার ইন্টেন্সিভ ইউনিট, বিশেষ করে ভারতবর্ষে এই যে ইয়াঙ্গিস্তানের কথা বললেন, যুবশক্তি ভরপুর ভারতবর্ষে এবং তাদের প্রকৃত অর্থে কাজে লাগানো ভারী শিল্প বা লেবার ইন্টেন্সিভ ইউনিট হলে সেক্ষেত্রে কি বাড়তি সুবিধা পাওয়া যেত বলে মনে হয়? অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা, কারণ আমরা তো এখনো সেই, আপনি ভাবুন যে মানে 1900 সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 55-56 সালে মহলানবিশ যে ভারী শিল্পর কথা বললেন, ভারী শিল্পের পরিকল্পনা করবেন, আমরা তো তারই ফসল পাচ্ছি। তাহলে আজকে এখানে দাঁড়িয়ে তারপরে যুগান্তকারী মনমোহন সিং তার সংস্কারে দেখিয়ে দিলেন যে উদারনীতির কথা। আজকে দাঁড়িয়ে নতুন কি বলছেন? শিল্প কোথায় হচ্ছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে। আমি একটু আগে দেখছিলাম বিজেপি নেতারা বলছেন যে অন্য রাজ্যে, তামিলনাড়ুতে শিল্প হচ্ছে, অন্য কোথাও শিল্প হচ্ছে, তাহলে জিডিপি এরকম কেন? তাহলে জিডিপি যদি এই হয়, আর্থিক হার যদি না বাড়ে, তার মানে আমরা যে ইকোনমিটা দেখছি ওটা ফেসিয়াল ইকোনমি, যে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেক্টরগুলো ইম্পর্টেন্ট, স্টিল, টেলিকম, সোলার পিভি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, এগুলোর ক্ষেত্রে প্রোডাকশন যদি না বাড়ানো হয় তাহলে কি করে হবে? কিন্তু এবং এর পাশাপাশি ক্রিটিক্যাল সেক্টরে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ক্রিটিক্যাল আমাদের সময়টা সংক্ষিপ্ত, বাজেট নিয়ে খুব সুদীর্ঘ আলোচনা করবার অবকাশ নেই। আমাদের আরেকজন অতিথি রয়েছেন, অধ্যাপক ডক্টর সায়ন্তন মুখার্জি। সায়ন্তনবাবু, দেখুন, যে অভিযোগগুলো, যে ব্যর্থতার দিক, যে ত্রুটির দিক বিশ্বজিৎবাবু তুলে ধরছেন, সেই ত্রুটিগুলোকে সামনে রেখে আমি আপনার কাছে জানতে চাইব যে এই বাজেটকে সার্বিক অর্থে সাধারণের বাজেট বলা যাবে কি? দেখুন, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখুন, এই যে বাজেটটা করেছে বিশ্বজিৎবাবু, উনি একদম ঠিক কথাই বললেন যে এটা হচ্ছে একদমই ভোটমুখী বাজেট। এটা এবং জোটমুখী অবশ্যই। কারণ আপনি যদি দেখেন আমাদের দেশে ইনকাম ট্যাক্সের কথা উনি যেটা বললেন যে 12 লক্ষ টাকা দেওয়ার মতো মানুষ কত মানুষের আছে, কিন্তু যে জায়গাটা এখানে কিছু নিয়ে লাফালাফি বিজেপির লোকেরা করছে না বা শাসক দলের যেটা বলছে না, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স বা জিএসটি, যে মানে যেটার উপর আমরা বলতে পারি, এখন আমি কালকে সোশ্যাল মিডিয়া সার্ভ করছিলাম, দেখলাম হিন্দি সিনেমায় একটা জনপ্রিয় কথা আছে উসলি ভাই বলে, এখন নির্মলা সীতারামনকে অনেকে বলছে উসলি তাই। এই যে জায়গাটা, জিএসটির যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের রুইন করছে ইকোনমিক্যালি। কারণ আমরা যদি দেখি, রিসেন্ট অক্সফাম একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আপনি দেখবেন যে মাত্র 3-4% জিএসটি বিয়ার করে একদম হায়ার ইনকামের মানুষরা। বেশিরভাগটাই কিন্তু এই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষরাই বিয়ার করছে, বিশেষ করে মধ্যবিত্ত। এবার এই যে মধ্যবিত্ত শ্রেণী, দুঃখের বিষয় এটাই যে ভারতবর্ষে আপনি যদি বিজেপির ভোট ব্যাংক দেখেন, সেটাও কিন্তু এই মধ্যবিত্তরাই। বিজেপিকে তারাই ভোট দিচ্ছে, বিজেপি উল্টে তাদের উপর জিএসটি চাপাচ্ছে। এবং এই জিএসটিটা এখনো আমি জানি না, যতদূর আমি বাজেট দেখেছি জিএসটি সম্পর্কে খুব পরিষ্কার ধারণা এখনো মনে হয় আসেনি।
এটা এলে বোঝা যাবে যে যেভাবে পপকর্নে আপনি দেখুন না, এই রিসেন্ট তো পপকর্নে একটা বসানো হলো জিএসটি। এই ধরনের ব্যাপারগুলোতে তো মানুষের কি হয়, আমাদের দু রকমের অর্থনীতি আছে, একরকম হচ্ছে কেনসীয় অর্থনীতি এবং ক্লাসিক্যাল ইকোনমিক্স। ভারতবর্ষের মতো দেশ অবশ্যই কেনসিয়ান অর্থনীতির উপরই চলে, এবং সেই কেনসিয়ান অর্থনীতির প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডিমান্ড ক্রিয়েশন। যদি ডিমান্ড না আমরা ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমাদের ইকোনমির অবস্থা দিন দিন খারাপ হবে। এবং এখন দেখুন আমাদের ইকোনমি যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে অর্থনীতির ভাষায় বলা যায়, এটাকে বলে স্ট্যাগফ্লেশন। মানে আমরা জানি যে ফিলিপস কার্ভ খুব একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব অর্থনীতির, সেখানে বেকারত্ব এবং ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ওপর একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এবার সেই ধারণাটা যখন ব্রেক করে, মানে একই ইকোনমিতে খুব উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব একসাথে যদি থাকে, তাহলে সেই ইকোনমিতে থাকা মানুষদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়। তো আত্মনির্ভর ভারত হবে কিভাবে? আত্মনির্ভর ভারত, দেখুন আত্মনির্ভর ভারতের কথা তো আমরা অনেকদিন ধরেই শুনছি। 2019 সালে উনি আত্মনির্ভর ভারতের জন্য কি করলেন না, কর্পোরেট ট্যাক্স ছাড় দিলেন। কর্পোরেট ট্যাক্স ছাড় দেওয়ার পেছনে ওনার যুক্তি কি ছিল, যে না কর্পোরেটরা দেশকে আরো বেশি রিটার্ন দেবে। কিন্তু সেই রিটার্ন কি দিল, বাস্তব কি দেখছে, এমনকি যারা কর্পোরেট সেক্টরে চাকরি করছে সেই মানুষগুলোর স্যালারি গ্রোথ এখন নেগেটিভ। তাহলে এই কর্পোরেট সেক্টর কি করছে? আমার একটা খুব মানে গল্প মনে পড়ে যাচ্ছে, বা আপনারা সবাই পড়েছেন, বাংলা সাহিত্যে এরকম প্রচুর উদাহরণ আছে, যে জমিদারদের যে একটা জমিদারি মনোভাব ছিল, যে তারা কি করতো, তারা প্রজার থেকেই টাকা তুলতো, সেই পয়সা তারা তাদের বিলাস সে ব্যবহার করতো, বিভিন্ন রকম আর কি প্রমোদ তরিতে ঘুরে বেড়াতো, এই ধরনের কাজ কারবার করতো। এই যে সরকার চলছে, যে অর্থনীতি ধনীকে আরো বেশি ধনী করে, গরিবকে আরো গরিব করে, আপনি সেটাই ইঙ্গিত করছেন। তো ইঙ্গিত করছি, একদমই বুঝতে পেরেছি, সেটাই ইঙ্গিত করছি, বুঝতে পেরেছি। আমি একটুখানি অন্য কথা, যেহেতু সময় অল্প, সব জায়গাগুলো একটু একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো আলোচনার মধ্যে দিয়ে। দেখুন, আয়কর পরিকাঠামোর কি পুনর্বিন্যাস হবে সেই দিকে সাধারণ মানুষ তাকিয়েছিলেন। অবশ্যই রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এসবের দামে কোনো রকম সুরাহার দিক নির্দেশ পাওয়া যাচ্ছে কিনা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে কিনা, সোনার উপর দাম নিয়ন্ত্রণে থাকছে কিনা, এগুলো একটা প্রশ্নের জায়গা। এ তো সার্বিকভাবে সারা ভারতে। এবার আপনি একটুখানি স্বার্থপর হয়েই বলি, বিহার তো অনেক কিছু পেল। আমি একটু কি উল্লেখ করব বিহারের পাওয়ার জায়গাটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি একটু উল্লেখ করি বিহারের জায়গাটা। দেশে 120টা নতুন বিমানবন্দর তৈরি হবে, তার মধ্যে 3টে নতুন বিমানবন্দর তৈরি হবে বিহারে। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর। পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য আলাদা করে ফান্ড বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। আচ্ছা, হকারদের জন্য আলাদা করে ইউপিআই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে, একথা জানিয়েছেন। বিহারের জায়গার এর পাশাপাশি আরও যা দেখতে পাচ্ছি ছোটোখাটো বিষয়ে পয়েন্ট আর কি, সেগুলো একটু উল্লেখ করতে চাইছি। হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা, শহর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা, ছোট মডিউলার নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা, এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে 2030 সালের মধ্যে, রিঅ্যাক্টরগুলো তৈরি হবে। মেডিকেল কলেজগুলোতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৃদ্ধি করা হবে 10,000 আসন আগামী বছর। 8 কোটি মহিলা, 1 কোটি সদ্য মা হওয়া মহিলা ও 18 লক্ষ পড়ুয়ার জন্য বিশেষ এক পুষ্টি প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইআইটির সংখ্যা বৃদ্ধির ঘোষণা করেছেন। প্রথম উদ্যোগপতি 5 লক্ষ তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত মহিলারা 2 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ দেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে, 3 লক্ষ থেকে বৃদ্ধি করে তা 5 লক্ষ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা এবারের বাজেটে। আমাদের আলোচনার মধ্যে বিশ্বজিৎবাবু যে কথা উল্লেখ করছিলেন, দেখুন 100 দিনের প্রকল্প, আবাস যোজনা, গ্রামীণ উন্নয়ন, এই সমস্ত খাতের দিকে আমাদের নজর ছিল, বাংলার নজর ছিল। কারণ ইতিমধ্যেই 1,71,000 কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। একাধিকবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। বাংলার প্রাপ্তিটা কি এই বাজেট থেকে, কি দেখলেন সায়ন্তনবাবু?
বাংলার প্রাপ্তি এখনো পর্যন্ত আমি যা দেখছি, বাংলার প্রাপ্তি তো সেইভাবে আমি কিছু দেখতে পেলাম না। কিন্তু এটা দেখলাম, যেটা হয়তো আমাদের দেশে এর আগে কোনোদিন আমি দেখিনি, অন্তত এই সরকারের আগে যারা সরকার চালিয়েছে, যে রাজ্যগুলো আমাদের সঙ্গে থাকবে তাদের আমরা প্যাকেজ দেবো, ভরিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু এই ধরনের রাজনীতি কিন্তু কোনোদিন আমি দেখিনি। এবং যেটা আপনি বললেন যে বাংলার বকেয়া, সেই বকেয়া তো জিএসটির জন্য কত বকেয়া আমরা জানি, কিন্তু আপনি দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু সেই বকেয়া পেয়ে যায় সময়ে, কিন্তু যে রাজ্যগুলো বিজেপি বিরোধী তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই যে একটা মানে কি বলবো বৈমাতৃসুলভ আচরণ, এই ধরনের ইনস্টেন্স বোধহয় ভারতের রাজনীতিতে খুব একটা বেশি নেই। মানে এতদিন আগে তো কংগ্রেস সরকার চালিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সরকার চালিয়েছে, কিন্তু বিরোধী রাজ্যগুলো তো আমারই দেশের মানুষ, সেখানকার মানুষও তো কিছু না হোক শাসক দলকে ভোট দিয়েছিল কিছু, মানে এখন যারা কেন্দ্রে করছে তারাও তো ডিপ্রাইভড হচ্ছে বাংলায়। ধরুন একটা আবাস যোজনার যে টাকা বিহার পেয়ে যাচ্ছে বা অন্য যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য তারা পেয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ পাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানকার শাসক দল কেন্দ্রের শাসক দলের তীব্র বিরোধী। এই ধরনের জায়গা যদি ভারতের রাজনীতিটা, যদি ভারতের অর্থনীতিকে এইভাবে এফেক্ট করে, তাহলে সেটা কখনোই ভালো নয়, ভালো বিজ্ঞাপন নয়। বেশ বিশ্বজিৎ বাবু, আপনার কাছে জানতে যাবে, দেখুন দীর্ঘ 34 বছরের বাম শাসন আমরা দেখেছি, এবং সেই সময়েও আমরা কেন্দ্রের বঞ্চনার কথা শুনতাম, এবং সেই বাম শাসনের তীব্র বিরোধিতা করে ক্ষমতায় আসে বর্তমান সরকার যারা ক্ষমতায় রয়েছে, আজও সেই কেন্দ্রীয় বঞ্চনা একই ব্যাপার। ছবিটা পাল্টায়নি, কারণ আমাদের কিছু বদলালো, কারণ এ রাজ্যে তো ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়নি। আর ডবল ইঞ্জিন সরকার যেটা শান্তন বলছিল, এর ব্যতিক্রম কিন্তু আছে, যে কেন্দ্রে যখন সরকার থাকে তার সহযোগী রাজ্যগুলো তারা সবসময় প্রিভিলেজড। আর এই মুহূর্তে সরকার যে ক্র্যাশের উপর দাঁড়িয়ে আছে তার একটা হচ্ছে বিহার। সুতরাং বিহারকে খুশি রাখতে হবে, আবার সামনে বিহারের নির্বাচন, ডবল অ্যাকশন। সুতরাং এই মুহূর্তে বিহারকে খুশি রাখা ছাড়া কেন্দ্রীয় সরকারের কোনো পথ নেই। নির্বাচনে ইস্যু কি হবে, কি করতে চাই সেটা তারা বলবেন, সেই জন্য এতগুলো প্রকল্প, এতগুলো স্যাংশন তাদের হয়েছে। অন্যদিকে বাংলা বিভিন্ন সময় বঞ্চনার শিকার হচ্ছে। বাংলার ক্ষেত্রে আপনি ভেবে দেখুন তো, এর আগে যখন বাজেটে বাংলার মেট্রো রেলের ক্ষেত্রে, অন্যান্য প্রকল্পগুলোর ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করা হতো। এই রাজনৈতিক লড়াই থাকতেই পারে, আদর্শগত লড়াই থাকতেই পারে, কিন্তু যেখানে উন্নয়নের কথা, বিজেপির তরফে এমনটা বলা হচ্ছিল, আমি শুনছিলাম এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার কালীন বাংলার জন্য যে ব্যয় বরাদ্দ করেছিলেন তার থেকে অনেক গুণ ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। কি বলবেন এই প্রেক্ষাপটে? একেবারে নয়, কারণ তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতি, অর্থনৈতিক সিনারিওটা অনেক আলাদা। সুতরাং বাংলার বাড়ানো হলেও তার কোথায় বিনিয়োগ হবে, কোথায় কোথায়, তার তো কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং বাজেট যা আমরা শুনলাম, যা আমরা দেখলাম, তাতে তো বাংলার খুশি হওয়ার মতো একটা জায়গা নেই যে বাংলা খুশি হতে পারে। কারণ একটা বড় চ্যালেঞ্জ ছিল এই যে, বলুন তো কেন 12 লক্ষ টাকা করলো ট্যাক্সের ছাড়? কারণ মধ্যবিত্তের কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, দেখুন, যে মধ্যবিত্তের আয় হচ্ছে না, কিন্তু খরচ তো বেড়ে যাচ্ছে একেবারে। এই বাজেট থেকে বাংলার প্রাপ্তি সে অর্থে বলতে গেলে উল্লেখযোগ্য তেমন কিছুই নয়। অনুষ্ঠান শেষ করার সময় হয়ে আসছে, তবু একটা বিষয় না ছুলেই নয়, সেটা হচ্ছে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্র। আমরা যেটা দেখছিলাম এবং যে বিষয় নিয়েও একটা আলোচনা হতে পারে, এই বাজেটে একটা বরাদ্দকৃত জায়গা আসতে পারে, সেটা হচ্ছে দেখুন এআই টেকনোলজি। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে এখন প্রথম স্থান অধিকার করে রয়েছে, চীনও কিন্তু সমান তালে টক্কর দিচ্ছে। ভারতের সেখানে একটা সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে, যেখানে প্রচুর ব্যয় সাপেক্ষ হচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এআই টেকনোলজি। মার্কিন যুক্তরাষ্ট্রের চীন অপেক্ষাকৃত কম ব্যয়ে সেই প্রযুক্তিকে সামনে নিয়ে এসেছে, তার ব্যবহার জনগণের কাছে তুলে ধরছে। ভারতের ক্ষেত্রে ব্যয় তো কমাতেই হবে, তার পাশাপাশি চীনের যে বিশ্বাসযোগ্যতা, নির্ভরতা, সিকিউরিটি, এই জায়গাটা এআই এ তুলনামূলকভাবে কম আছে।
এক্ষেত্রে ভারতের একটা ভালো অবকাশ রয়েছে। ইসরো, বিজ্ঞান সাধনা, এই দিকটাতে এই বাজেট কতখানি নজর দিল সায়ন্তনবাবু? হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, দেখুন এআই এর জন্য আপনি যে কথাটা বললেন এটা অবশ্যই ভালো, এটাকে আমি কোনোভাবেই এটা নেগেটিভ আমি বলবো না, কিন্তু এখানে আর একটা জিনিসও দেখতে হবে, ভারতে কিন্তু এখন বেকারত্ব বোধহয় সর্বোচ্চ বলা যায়। এআই কিন্তু কর্পোরেট সেক্টরদের হাতে যখনই এটা আরো মানে অস্ত্র হিসেবে উঠে আসবে, তখন কিন্তু বেকারত্ব আরো বাড়তে পারে, এটার কিন্তু একটা সম্ভাবনা আছে। সায়ন্তনবাবু, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা জানি। ভালো দিকও নিশ্চয়ই আছে, কিছু খারাপ দিকও আছে, যেটা আপনি যে আশঙ্কার কথা বলছেন, কিন্তু এই প্রতিযোগিতা তো আমরা এর থেকে তো মুখ ফিরিয়ে দিতে পারবো না, সেটা সুযোগ কি আছে? অবশ্যই নেই, বোধহয় নেই, সেরকম নেই, কিন্তু এটাও দেখা উচিত সরকারের যে এআই যেন আমাদের মতো দেশ যেখানে 140 কোটি লোক থাকে, আমাদের তো জনগণনাও আমরা করতে পারি না, ভারতের মতো এত বড় দেশে যেন একটা নতুন টেকনোলজি আসা অবশ্যই ওয়েলকাম। আমরা কখনোই ওই বামপন্থীরা যেরকম ভাবে কম্পিউটারের বিরোধিতা করেছিল সেটা চাই না, সেটা কখনোই আমরা তথ্য প্রযুক্তির উত্তরোত্তর সমৃদ্ধি হোক, সেটার সঙ্গে সঙ্গে যেন আমাদের যুবকদের কাজের জায়গাটাও সিকিউর, সংকুচিত না হয়। একেবারে সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো অধ্যাপক ডক্টর সায়ন্তন মুখার্জিকে, ধন্যবাদ জানাবো রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসকে, আর ধন্যবাদ জানাবো আপনাদের যারা এতক্ষণ ট্রাইব টিভি বাংলায় বাজেট 2025 শীর্ষক এই অনুষ্ঠান দেখছিলেন। আমরা বাজেটের সংক্ষিপ্ত বিশ্লেষণ এখানে করবার চেষ্টা করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, আর দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার।